আমরা এর আগের ক্লাসগুলিতে যা নিয়েছিলাম আশা করি আপনাদের মনে আছে, তোমাদের মনে আছে। যদি মনে না থাকে তাহলে এটি বারবার, যেহেতু রেকর্ডেড হয়ে থাকে, এটি বারবার দেখে নেওয়া যাবে। তো আমরা একেবারে বর্ণমালা থেকে শুরু করে বর্ণমালার উচ্চারণ, বর্ণমালা সবকিছু আমরা করেছি ক্লাস। এখন আমরা গত ক্লাস থেকে আমরা আবৃত্তি বিষয়ক ক্লাস করছি, যেটি হলো আবৃত্তি বিষয়ক কাজের মধ্যে আমরা গত ক্লাসে আমরা আবৃত্তি কাকে বলে, কিভাবে আবৃত্তির শুরুটা, আবৃত্তির জন্মটা কি, সেই থেকে আমরা বলেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে সেটি আংশিক ছিল। আজকে আমরা আবৃত্তির প্রকরণ এসব নিয়ে ক্লাস করেছি গত ক্লাসে, আমরা সেটি আজকে সম্পূর্ণ করব। আবৃত্তির ইতিহাস বলেছিলাম, আবৃত্তি কাকে বলে সেটি পড়েছি গত ক্লাসে। আমরা আবৃত্তি শিল্পের যে প্রকরণ সেটি নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছিলাম। আবৃত্তি শিল্পের বেশ কিছু প্রকরণ রয়েছে, তো তার মধ্যে আমরা শুরু করেছিলাম 8টা, আমরা গত ক্লাসে করেছিলাম। 1 নাম্বার ছিল উচ্চারণ, 2 ছিল উপলব্ধি, 3 ছিল কণ্ঠস্বর, 4 ছিল কথা এবং সুর, 5 নাম্বার ছিল কাব্য রসবোধ, 6 নাম্বার ছিল অভিব্যক্তি এবং 7 ছিল স্মৃতিশক্তি। আমরা 7 পর্যন্ত মনে হয় পড়েছিলাম, বা 8 পর্যন্ত। আচ্ছা, আমি 8 থেকে আবার শুরু করছি। হ্যাঁ, তো 8 নাম্বার ছিল বিরতি গ্রহণ। হ্যাঁ, আমরা যখন কবিতা আবৃত্তি করব, কবিতার ভেতরে যে জ্যোতিচিহ্নগুলি আছে সেই জ্যোতিচিহ্নর ব্যবহার আমাদের সম্পূর্ণ জানতে হবে। সম্পূর্ণ জানতে হবে এই জ্যোতিচিহ্নর বাহিরেও বিরতি গ্রহণ করার শিল্পীর নিজের একটা স্বাধীনতা থাকে, যেটি যখন আবৃত্তি কবিতাটিকে নির্মাণ করা হয়, একটি কবিতা যখন আবৃত্তি করতে হয় তখন কিন্তু কবিতাটিকে অনেকবার পড়তে হয় আবৃত্তি শিল্পীকে, এবং পড়ে কবিতাটি প্রথমে কোন ক্যাটাগরির কবিতা, এটি দ্রোহের কবিতা না প্রেমের কবিতা নাকি দেশের কবিতা, কোন ধরনের কবিতা, এটি আগে মাথায় নিয়ে তারপরে সেই ধরন অনুযায়ী কবিতাটিকে নির্মাণ করতে হয়। নির্মাণ বলতে আমরা যেমন একটি বাড়ির যদি কল্পনা করি, তখন বাড়িটি যখন কল্পনা করি তখন তো এমনি এমনি বাড়ি হয়ে যায় না, সাথে বাড়ি তৈরির যত ম্যাটেরিয়ালস আছে, যেমন রড, সিমেন্ট, বালু, ইট, এগুলি সব প্রয়োজন হয়। তারপর একটি নকশার প্রয়োজন হয়। তেমনি তারপরে বাড়িটি নির্মাণ হয়। একটি নাটকের কথা যদি আমরা ধরি, যখন আমরা সিনেমার কথা ধরি, তখন এটি নির্মাণের একটি বিষয় থাকে, যে এটিকে কিভাবে তৈরি করতে হবে, নাটকটি কিভাবে তৈরি করতে হবে, সিনেমাটি কিভাবে তৈরি করতে হবে, এটি একটি পরিকল্পনা থাকে। ঠিক তেমনি আবৃত্তিরও একটি কবিতাকে নির্মাণ করতে হয় আবৃত্তির যোগ্য করার জন্য। সেই জন্য সেই ক্ষেত্রে যেমন বিরতির ব্যাপারে কথাগুলি আসলো, আমরা যখন বিরতি নেব তখন আমরা একটি কবিতায় হয়তো দাড়ি দেওয়া আছে বা কমা দেওয়া আছে, কমায় হালকা আমরা পজ দিব, দাড়িতে আমরা ফুল পজ দিব, কিন্তু কখনো কখনো নির্মাণের খাতিরে ওই যে পজের জায়গাটি আমরা এক লাইন থেকে আর এক লাইনের সঙ্গে আমরা যুক্ত করে দেই, ওই পজটা আমরা উঠিয়ে দেই। এটি আবৃত্তির প্রয়োজনে, আবৃত্তিকে সুন্দর করার জন্য অনেক সময় এই কাজটি প্রয়োজন হয়। এটি হলো শিল্পীর, আর যে বিষয়টি আবৃত্তি নির্মাণের যে বিষয়টি, আবৃত্তি নির্মাণের কিন্তু মূলত আসলে কোনো ওই ধরনের কোনো ব্যাকরণ বা নিয়ম নেই যে এভাবেই নির্মাণ করতে হবে কবিতাটিকে। এটি শিল্পীর সম্পূর্ণ নিজস্বতার উপরে নির্ভর করে। একই কবিতা এক এক শিল্পী
এক এক রকম করে পড়েন। এখন যে ভিন্নভাবে পড়ে, ভিন্নভাবে আবৃত্তি নির্মাণ করে সুন্দর করে উপস্থাপনা করতে পারবে, ওইটাই মূলত শিল্প। কেউ যদি একজন ভালো আবৃত্তি শিল্পী, দেখা যায় যে এখন যেসব আবৃত্তি শিল্পীরা নতুন গড়ে উঠছে, তারা করে কি, ইউটিউবে যারা ভালো আবৃত্তি করে গেছেন, যেমন ধরেন আছেন পুরুষদের মধ্যে শিমুল মুস্তফা, মাহিদুল ইসলাম আছেন, আম আম নাজমুল হাসান আছেন, আজিজুল বাশার আছেন। অনেকেই করে কি, তাদের হাকা মোল্লা আছেন। তো এই যারা সিনিয়র আবৃত্তি শিল্পী আছেন, তাদের আবৃত্তিগুলি শোনে। হ্যাঁ, শুনে মেয়েদের মধ্যে আছেন অনেক সিনিয়র আবৃত্তি শিল্পী আছেন। তাদের তাদের আবৃত্তি গুলি শোনে। কেউ পশ্চিমবঙ্গের, ভারতের অনেক আবৃত্তি শিল্পী আছে, তাদেরকে শোনেন। তাদেরটা ইউটিউবে বারবার শুনে তাদেরকে অনুকরণ করার চেষ্টা করে সেই আঙ্গিকে, সেই ঢঙে আবৃত্তি করেন। কিন্তু কাউকে অনুকরণ, কারোরটা আপনি শুনবেন, ভালোটি আপনি নিতে পারেন, কিন্তু অনুকরণ করলে সেটি কিন্তু শিল্পী না। সেটা আপনার শিল্পসত্তা না। অনুকরণ করা যাবে না। আপনি তাকে শুনতে পারেন। শুনে আপনি নির্মাণের জায়গাটা বুঝতে পারেন যে হ্যাঁ, এখানে উনি এরকম করেছে। তাহলে এই জিনিসটা হ্যাঁ, আমি এভাবে করতে পারি। এভাবে করলে এটি শতভাগ সঠিক হবে। এভাবে করতে পারেন আপনি। কিন্তু আপনি যদি অনুকরণ করেন, তাহলে কিন্তু সেটার মধ্যে আপনার নিজস্বতা বলতে কিছু থাকলো না। আপনাকে শুনতে ভালো লাগলো। কিন্তু আপনারটা ১ বার ২ বার মানুষ শুনবে। শুনে তারপর কিন্তু সেই যে শুনবে, সেই কিন্তু মনে করবে যে এটি কার সঙ্গে যেন মিলে যায়, কার আবৃত্তির সঙ্গে যেন এটি মিলে যাচ্ছে। সুতরাং আমি এটিকে পরিহার করব। হ্যাঁ, এই জন্য বিরতি গ্রহণের বিষয়টি একদম আপনার কবিতার অর্থের সঙ্গে বিরতি গ্রহণটা সম্পর্কিত। হ্যাঁ, এবং দমের যে বিষয়টি, এটিও সম্পর্কিত কবিতার বিরতি গ্রহণের সময়। এবং আহ, নিঃশ্বাসের যে ব্যবহার, এটি অনেক প্রয়োজন বিরতি গ্রহণের সময়। তাহলে আমরা উম, কি কি পড়েছি? শিল্পের প্রকরণে, আবৃত্তির শিল্পের প্রকরণে প্রথমে ঠিক খেয়াল রাখতে হবে উচ্চারণের প্রতি, তারপরে উপলব্ধি, তারপরে কণ্ঠস্বর, কণ্ঠস্বরের ওঠানামা, কণ্ঠস্বর, আর তারপরে কথা, আবৃত্তির কথা এবং সুর, তারপরে কাব্য রসবোধ, অভিব্যক্তি, স্মৃতিশক্তি এবং বিরতি গ্রহণ। এই ৮টি আমরা পড়েছি। এরপরে আসতে হবে ছন্দ সম্পর্কে ধারণা। কবিতা মূলত ছন্দ, ছন্দবদ্ধ একটি বিষয়। বর্তমানে আধুনিক কবিরা গদ্য কবিতা লিখছেন, গদ্য কবিতা, কিন্তু গদ্য কবিতার ভেতরেও একটি ছন্দ রয়েছে। এটি যারা কবিতা অধিক পড়েন, অনেক পড়েন, তারা বুঝতে পারবেন, তারা পড়তে নিলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে গদ্য কবিতার মধ্যে একটি অন্তর্নিহিত ছন্দ রয়েছে। হ্যাঁ, ছন্দ ছাড়া মূলত কবিতা হয় না। তো বিচিত্র ধরনের, লেখকরা বলেছেন যে কবিতায় এক বিচিত্র ধরনের ছন্দ থাকে। হ্যাঁ, তো ছন্দ সম্পর্কে যদি জ্ঞান না থাকে, ধারণা না থাকে, তাহলে কবিতায় মূলত কবি কি বলতে চেয়েছেন, কবিতা কোন ভাবের কবিতা, কোন রসের কবিতা, এটিও মূলত বোঝা যায় না। এজন্য কবিতার ছন্দ জানা খুব প্রয়োজন। তাহলে একজন আবৃত্তি শিল্পীকে কি করতে হবে? তার আবৃত্তি করতে গেলে কবিতার ছন্দ সম্পর্কেও ধারণা রাখতে হবে। এরপরে আসা শ্বাস নিয়ন্ত্রণ। কোনোটাই কিন্তু অপ্রয়োজনীয় না এখানে। শ্বাস নিয়ন্ত্রণ, শ্বাস গ্রহণ, শ্বাস ভেতরে নেয়া এবং শ্বাস ছাড়া, এটি আমরা যখন কথা বলি, স্বাভাবিক কথা বলি, তখন যে শ্বাস গ্রহণ করি, শ্বাস আমরা ছেড়ে দেই, এটির যে এটির সঙ্গে একজন শিল্পী যখন গান করেন কিংবা কবিতা পড়েন, এটির শ্বাস গ্রহণ এবং ছাড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হ্যাঁ, যেমন কণ্ঠস্বরের সঙ্গে শ্বাস প্রশ্বাস ক্রিয়ার একটা নিবিড় সম্পর্ক আছে। হ্যাঁ, আবৃত্তির ক্ষেত্রে শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস প্রক্রিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্বাস নিঃশ্বাস ছাড়ার সময় আমরা শ্বাস যখন নিব, নিয়ে যখন আবার ছাড়বো, তখন আমরা
স্বরতন্ত্র, স্বরতন্ত্র মানে যেটা আমাদের কণ্ঠস্বর দিয়ে যেটা যেটা স্বরতন্ত্র দিয়ে যেটা আমরা স্বর উৎপাদন করি এবং মুখের ভেতরে মুখের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সঞ্চালনা করি, সেটি আবৃত্তির শব্দের উপরে কিন্তু ঝোঁক পড়ে। যেমন আমরা কখনো আমরা কোনো কোনো শব্দের উপরে জোর দিয়ে কথা বলি, কোনো কোনো শব্দের উপরে আবেগ, কখনো সেই আবেগ প্রেমের আবেগ, কখনো সেই আবেগ কান্নার, কখনো সে আবেগ হাসির। তো এই আবেগগুলি আমরা কি করি? আমরা স্বরতন্ত্রের মাধ্যমে তৈরি করি আবেগের জায়গাটি। হ্যাঁ, আবার তখন হয় কি, তখন শ্বাসের বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হয়। যেমন যখন আমরা যদি কোনো দ্রোহের কবিতা পড়ি, যখন আমরা আমি একটু উদাহরণ দিচ্ছি, কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটা দিয়ে যদি বলি, আমরা যদি একটু দ্রোহের জায়গায় যাই, আমরা নর্মাল যখন পড়ব, দেখেনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করি কি জগত জুড়িয়া মার খাবে দুর্বল। এখানে কিন্তু আমি আবেগ নিয়েছি, হ্যাঁ, প্রশ্ন করেছি। আবার এখানে এখানে যেভাবে পড়েছি একই কবিতায়, বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। এখানে আমার ক্রোধ একই কবিতায় প্রথমে 2 লাইন আমি পড়েছি, প্রশ্ন করেছি, আর পরের 2 লাইনে এসে আমার ক্রোধ। তাহলে এই যে কম্পন মান, এই যে কণ্ঠস্বরের যে এক জায়গায় ক্রোধ একই কবিতার মধ্যে, আর এক জায়গায় প্রশ্ন, এরকম একটি কবিতার মধ্যে অন্তত 20 থেকে 25 বার, তারও কখনো কোনো কোনো কবিতায় প্রতি লাইনেই চেঞ্জিং আছে। তো এই যে এই চেঞ্জিং এর সময়টিতে, অনুভূতির এই চেঞ্জের সময় শ্বাস নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, এটি জানতে হবে। এরপরে আমরা 10 নাম্বার পড়লাম। তাহলে শ্বাস নিয়ন্ত্রণ হলো আমাদের আবৃত্তি শিল্পের প্রকরণে 10 নাম্বার। 11 নাম্বারে আছে কি, দর্শক শ্রোতা যারা আছে তাদের মনস্তত্ত্ব উপলব্ধি করা। এটি হলো যেমন আপনি কোনো অনুষ্ঠানে কবিতা পড়তে যাবেন, হয়তো একটি প্রোগ্রাম হচ্ছে, আপনি সেখানে কবিতা পড়বেন। এখন আপনি যদি কোন অনুষ্ঠানে কবিতা পড়ছেন, আপনি কি কোনো ঘরোয়া অনুষ্ঠানে কবিতা পড়ছেন, আপনি কি কোনো জন্মদিনের কোনো অনুষ্ঠানে কবিতা পড়ছেন, নাকি আপনি ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামে কবিতা পড়ছেন, নাকি 26শে মার্চের প্রোগ্রামে করছেন, নাকি পয়লা বৈশাখের? আমাদের অনেক ইস্যু আছে যেখানে আমাদের কবিতা আবৃত্তি হয়। এখন আপনি যদি 21শে ফেব্রুয়ারির সময় আপনি যদি একটি পয়লা বৈশাখের কবিতা পড়েন, তাহলে কি হবে? তাহলে কি সেটা উপযোগী হবে? আপনি যদি 16ই ডিসেম্বরে একটি 21শে ফেব্রুয়ারির কবিতা পড়েন, বিজয় দিবস, তখন যদি আপনি একটি ভাষা দিবসের কবিতা পড়েন, তাহলে কি হবে? হবে না। তাহলে মানুষ মনে করবে যে আপনার ভিতরে শিল্পবোধ নেই। এই কারণে তখন এই জন্য আপনাকে করতে হবে কি, দর্শক শ্রোতা যারা শুনবেন তাদের মনস্তত্ত্ব এবং সময় এটি বুঝে আপনাকে কবিতা নির্বাচন করতে হবে। এটিও আবৃত্তি শিল্পীকে খুব মনোযোগী হয়ে খেয়াল করে নিয়ে তারপরে করতে হবে। তাহলে এটিও শিল্পের প্রকরণের একটি অংশ। তারপরে আছে কণ্ঠের সাধনা করা। কণ্ঠে নিয়মিত কণ্ঠের এটি শেষ, আমাদের 12 নাম্বার যেটা। কণ্ঠের সাধনা বলতে আসলে বোঝায়
কি কণ্ঠকে, যারা কণ্ঠ নির্ভর শিল্প নিয়ে কাজ করে তারা নিজেরাই কণ্ঠ কিভাবে ভালো রাখতে হবে সেটা বোঝে। নিয়মিত কণ্ঠের ব্যায়াম করে, কণ্ঠের অনুশীলন, যেমন সা পা ধরে একটা কণ্ঠ শ্বাস নিয়ন্ত্রণ করাটা, হারমোনিয়ামের সা এবং পা ধরে কতটা শ্বাস রাখা যায় সেটি করে। কেউ মুখে কুসুম গরম পানি নিয়ে গার্গল করে। নিঃশ্বাস, আপনাকে নাক দিয়ে শ্বাস নিবেন। প্রথমে এই বাম একটা নাক চেপে ধরবেন, এটি এটি যখন আপনি নিবেন, এই যে আপনি শ্বাস নিলেন, নিয়ে এখান থেকে এই নাকটা আপনি চেপে ধরবেন, চেপে ধরে তারপর আপনি এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন, মুখ তখন বন্ধ থাকবে। আপনাকে শ্বাসটা ভেতরে রাখতে হবে কিছুটা সময়, আপনার কষ্ট না হয় এরকম সময়, এরকম ভাবে আপনাকে নিজেকে দমটা রাখতে হবে। এটা দমের প্র্যাকটিস, প্লাস আপনার কণ্ঠস্বরেরও এটি প্র্যাকটিস। যেমন আবার মুখ থেকে শ্বাস নিয়ে আপনি মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়লেন, আবার এভাবে আপনি 5 থেকে 10 বার করবেন। আবার নাক দিয়ে নিয়ে দমটা কিছুক্ষণ ভেতরে রেখে মুখ দিয়ে ছাড়বেন। এবার আমি একবার আমি মুখ দিয়ে নেই, আস্তে আস্তে ছাড়বো। আবার আমি নাক দিয়ে নিলাম, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো। এটি কণ্ঠস্বরের সঙ্গে সংযুক্ত। আপনার কণ্ঠস্বরের দম ভেতরে, এটি দমের প্র্যাকটিস প্লাস কণ্ঠস্বরের প্র্যাকটিস। হ্যাঁ, কণ্ঠস্বরকে আপনাকে সুন্দর করতে হলে আপনাকে, আর আপনি জানেন কণ্ঠস্বরের কাজ করলে আপনাকে কখনো যখন অতিরিক্ত কণ্ঠে ঠান্ডা লাগানো যাবে না, অতিরিক্ত চিৎকার করে কথা বলা যাবে না, অতিরিক্ত টক খাওয়া যাবে না। কণ্ঠের, কণ্ঠ দিয়ে যদি আপনি কণ্ঠকে সুন্দর রাখতে চান, কণ্ঠ দিয়ে আপনি মানুষের হৃদয় ঢুকতে চান, তখন কণ্ঠের যত্ন অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা আবৃত্তি শিল্পের প্রকরণ সম্পর্কে আমরা জানলাম। আবৃত্তি শিল্পের প্রকরণ কয়টি? 12টি। কি কি? আমি আবার রিপিট করছি। 1, উচ্চারণের দিকে খেয়াল রাখা। 2, উপলব্ধি। 3, মঞ্জুরি মন্ডল লিখেছেন, অনেক ভালো একটি অনুষ্ঠান, আমরা সবাই প্রকৃত বাংলা উচ্চারণ শিখতে পারবো। ধন্যবাদ CV19কে এমন একটি অনুষ্ঠান প্রচার করার জন্য। সেই সাথে ধন্যবাদ, অনেক ধন্যবাদ মঞ্জুরি মন্ডল আপনাকে, আপনি সাথে আছেন দেখে আমার অনেক ভালো লাগছে। আপনি সাথে থাকুন, অনেক ভালোবাসা আপনার জন্য। তো 1 নম্বরে আছে শুদ্ধ উচ্চারণ, 2 নম্বর আছে উপলব্ধি, 3 নম্বর কণ্ঠস্বর, 4 কথা ও সুর, 5 কাব্য রসবোধ, 6 অভিব্যক্তি, 7 স্মৃতিশক্তি, 8 বিরতি গ্রহণ, 9 ছন্দ সম্পর্কে ধারণা, 10 শ্বাস নিঃশ্বাসের নিয়ন্ত্রণ, 11 দর্শক শ্রোতার মনস্তত্ত্ব উপলব্ধি করা, 12 কণ্ঠস্বর সাধনা এবং নিয়মিত অনুশীলন করা। এই বিষয়গুলি একজন আবৃত্তি শিল্পীকে একেবারে মনে প্রাণে ধারণ করে রাখতেই হবে। এটি একদম অত্যন্ত জরুরি একটি বিষয়। আর যে বিষয়টি সেটি হলো, আমরা আমাদের দেহের যে ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, হ্যাঁ, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি কণ্ঠস্বরে উৎপত্তিতে কাজ করে,
আহ, এদেরকে বলা হয় বাক, বাক প্রত্যঙ্গ। একজন বাক শিল্পী, এজন্য আবৃত্তি শিল্পীকে কিন্তু বাচিক শিল্পীও বলা হয়। একজন বাচিক শিল্পী বা বাক শিল্পীর জন্য বাক প্রত্যঙ্গগুলো সম্পর্কেও কিন্তু কিছু প্রাথমিক ধারণা থাকা খুবই প্রয়োজন। আমরা বাক প্রত্যঙ্গগুলি, যে বাক প্রত্যঙ্গগুলির বিষয়গুলি আমরা জানব। আমরা আবৃত্তির জন্য আবৃত্তি কাকে বলে এবং আবৃত্তি শিল্পের প্রকরণগুলি আমরা জানলাম। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো বাক প্রত্যঙ্গ। আমরা শুরুতে আসি ফুসফুস। আমাদের ফুসফুস, ফুসফুস কি করে? ফুসফুসের সাহায্যে মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে। ফুসফুস দুটি, শ্বাসনালী প্রথমে দুভাবে বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে, পরে তা অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে সমস্ত ফুসফুসে বিস্তৃত হয়। ফুসফুস মানুষের কণ্ঠস্বর উৎপাদন কেন্দ্র। ফুসফুসটা কি? মানুষের কণ্ঠস্বর উৎপাদন কেন্দ্র। ফুসফুস তাড়িত বাতাসের নির্গমনের ফলেই সৃষ্টি হয় মূলত ধ্বনি। আমরা আগে পড়েছিলাম না ধ্বনি কাকে বলে? অনেক সময় বাতাসের অন্তর্গমনও ধ্বনির সৃষ্টি করে। তাহলে ফুসফুসটা আমাদের জানতে হবে। যেমন ফিসফিস কিংবা গুঞ্জন, এক্ষেত্রে স্বরতন্ত্রগুলো অনুনয়নের ক্ষেত্রে যে বাতাস বেরিয়ে যায় তার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। হ্যাঁ, ফুসফুস তাহলে আমাদের যেটা, ফুসফুসের সাহায্যে মানুষ কি করে? শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে। ফুসফুস দুইটি। এগুলি আবৃত্তির জন্য আসলে এগুলি জানা প্রয়োজন, জানলে হয় কি ভালো হয়। এটি আমি যখন একটা কাজ করব তখন এটি একটু ভালোভাবে জেনেই করব, জানলে হয় কি আপনার প্র্যাকটিস করার জন্য সুবিধা হয়। ফুসফুসের সাহায্যে মানুষ কি করে? শ্বাস গ্রহণ করে থাকে। এটা আমরা সবাই জানি, সবার জানা কথা যে ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ করি। ফুসফুস দুটি, শ্বাসনালী প্রথমে দুই ভাগে, শ্বাসনালীটা আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে ফুসফুসে প্রবেশ করে, পরে সেগুলি অসংখ্য শাখা প্রশাখায় চলে যায় এবং ফুসফুস মানুষের কণ্ঠস্বর উৎপাদন, মানুষের কণ্ঠস্বরের উৎপাদন কেন্দ্রই হলো মূলত ফুসফুস। তাহলে আমরা ফুসফুস, এটা বাক, আমরা মানে বাক প্রত্যঙ্গ যেগুলি, বাক, বাক মানে কথা বলা, সেই বাক প্রত্যঙ্গের জন্য আমাদের কি কি লাগছে? ফুসফুস থেকে ধ্বনি তৈরি হয়। আর বাকযন্ত্র, বাকযন্ত্র কি? যেমন ধ্বনির উৎপত্তি ও শ্রুতির দিক থেকে বাক প্রত্যঙ্গাদির মধ্যে ফুসফুসের পরেই স্বরতন্ত্রের মধ্যবর্তী স্থান। ধ্বনি সৃষ্টির সময় স্বরতন্ত্রগুলিতে যদি অনুরণ সৃষ্টি হয় তাহলে ধ্বনিটি হবে ঘোষ ধ্বনি, আর যদি অনুরণ সৃষ্টি না হয় তবে উৎপাদিত ধ্বনিটি হবে অঘোষ ধ্বনি। স্বরতন্ত্রগুলো অন্যরকম ধ্বনির সৃষ্টিও করতে পারে। স্বরতন্ত্রগুলি আপনার অন্যরকম একটি ধ্বনিও সৃষ্টি করতে পারে। তো আমরা ধ্বনির উৎপত্তি ও শ্রুতির দিক থেকে বাক প্রত্যঙ্গগুলির মধ্যে ফুসফুসের পরেই আসে কি? স্বরতন্ত্রীর স্থান। ফুসফুসের পরে স্বরতন্ত্রী আসে, তারপরে আসে গলবিল। গলবিল অর্থাৎ অন্ননালীর, খাদ্যনালীর ঊর্ধ্বাংশে অবস্থিত গহ্বরকে গলবিল বলা হয়। ফুসফুস থেকে বাতাস গলবিলের মধ্যে দিকে প্রবাহিত হয়। স্বরতন্ত্রের মতো গলবিলের নিম্নাংশ জিহ্বামূলের সাহায্যে সম্পূর্ণ রুদ্ধ এবং উন্মুক্ত করা হয়। এর ফলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে গলনালীর স্পষ্ট ধ্বনি বলে। বাংলা ভাষায় অবশ্য এই ধ্বনি নেই।
গলবিলের ঊর্ধ্বাংশ থেকে নাসিকা কক্ষের, গলবিলের ঊর্ধ্বাংশ থেকে নাসিকা তন্ত্রের প্রবেশপথ হলো জিহ্বমূল বা পশ্চাৎ তালু। নাসিকা কক্ষের প্রবেশ অংশের ধ্বনি উচ্চারণে কার্যকর, মূলত নাসিকা কক্ষের প্রবেশ অংশেই ধ্বনি উচ্চারণে কার্যকর ভূমিকা রয়েছে। নাসাপথটি বন্ধ বা উন্মুক্ত থাকতে পারে। নাসাপথ উন্মুক্ত থাকলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে নাসিক্য ধ্বনি বলে, আর রুদ্ধ থাকলে উৎপন্ন ধ্বনিকে বলা হয় মৌখিক ধ্বনি। নাসিক্য ধ্বনি আমরা এর আগে পড়েছি কি কি, তারপরে মূর্ধন্য, চন্দ্রবিন্দু আমরা পড়েছি নাসিক্য ধ্বনি। তাহলে নাসিকা কক্ষের প্রবেশ অংশের ধ্বনি উচ্চারণে কার্যকরী ভূমিকা রয়েছে। তাহলে নাসিকা পথটি বন্ধ বা উন্মুক্ত থাকতে পারে। নাক বন্ধ থাকলে মুখ দিয়ে কিন্তু ধ্বনি উচ্চারণ হবে, কিন্তু যে নাক নাক ব্যবহার করে যে ধ্বনি উচ্চারণ হবে সেটি হবে কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। আর বন্ধ থাকলে যে ধ্বনিগুলি উচ্চারণ হবে সেগুলি হলো মৌখিক ধ্বনি। তাহলে আমাদের নাক কিন্তু নাসিক্য ধ্বনি আছে আমাদের এবং মৌখিক ধ্বনি আছে। আমি নাক যদি বন্ধ রাখি তাহলে কিন্তু আমি ক, খ, গ, ঘ এ পর্যন্ত বলতে পারছি, কিন্তু যখন আমি ও বলতে যাব তখন কিন্তু আমার নাক লাগবে। উ, উ, হ্যাঁ, ঞ, ক, খ, গ, ঘ এ পর্যন্ত আমি আমার মৌখিক ধ্বনি, ঞ নাসিক্য ধ্বনি। তাহলে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলির ব্যবহার করতে হয় আমাদের ধ্বনি, এবং ধ্বনি মূলত আবৃত্তি করতে গেলে, খবর পড়তে গেলে, যে সবকিছুর মধ্যেই এই জিনিসগুলো আমাদের ব্যবহার্য। আমরা মুখ বিবর বা মুখ গহ্বর, এটি হলো গলকক্ষ থেকে ঠোঁট পর্যন্ত অংশ, কণ্ঠ থেকে ঠোঁট পর্যন্ত যে অংশ সেটি হলো মুখ বিবর বা মুখ গহ্বর। মুখ গহ্বরের উপরে তালু, মুখ গহ্বরের উপরে তালু এবং জিভ। মুখ গহ্বরের অধিকাংশ ধ্বনির উচ্চারণ ক্রিয়া, মুখ গহ্বরই মূলত অধিকাংশ ধ্বনির উচ্চারণ ক্রিয়া সাধিত হয়। মুখ গহ্বরেই স্বর এবং ব্যঞ্জনজাত ধ্বনি উচ্চারিত হয়। মুখবিবরে নির্বিঘ্নে অনুরণ হলে স্বরধ্বনির কোন স্থানে বিঘ্নপ্রাপ্ত আলোড়ন হলে ব্যঞ্জন ধ্বনির সৃষ্টি হয়। ধ্বনি উচ্চারণ অঙ্গগুলো মুখবিবরের নিচের দিকে এবং উচ্চারণ স্থানসমূহ উপরের দিকে অবস্থিত। জিভের পশ্চাৎভাগ, জিভ আমাদের এই যে জীবের পশ্চাৎভাগ, মধ্যভাগ এবং ডগা, নিচের ঠোঁট ইত্যাদি হলো উচ্চারণের প্রত্যঙ্গ। বাক প্রত্যঙ্গ কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে কি কি? জীবের পশ্চাৎভাগ, জীবের মধ্যভাগ, জীবের ডগা এবং নিচের ঠোঁট ইত্যাদি হলো উচ্চারণ প্রত্যঙ্গ। পশ্চাৎতালু বা জিহ্বমূল, পশ্চাৎতালু মানে জিভের নিচ, তালু দন্তমূল, পশ্চাৎ উপরের ঠোঁট ইত্যাদি হলো উচ্চারণ স্থান। বিভিন্ন উচ্চারক ও উচ্চারণ স্থানের মিলনে বিভিন্ন ধ্বনি উৎপাদিত হয়। মানে এগুলি হলো সহায়ক, বিভিন্ন ধ্বনি উচ্চারণে সহায়ক উপরের ঠোঁট এবং দন্তমূল, দাঁত এবং উপরের ঠোঁট আমাদের সহায়ক। জীবের অগ্রভাগকে বলা হয় জীবের ডগা। ডগা সংলগ্ন আধা ইঞ্চির মতো পরিমাণ পেছনের অংশ জীবের পাতা। আমরা এখন পড়ছিলাম সেটি হলো আমরা জীবের ব্যবহার। জীবের অগ্রভাগকে বলা হয় জীবের ডগা,
ডগা সংলগ্ন আধা ইঞ্চির মতো পরিমাণ পেছনের অংশ জিভের পাতা। জিভের পাতার শেষাংশ থেকে ভেতরের দিকের মূর্ধা বরাবর অংশটি সম্মুখ জিভ। জিভমূলের সঙ্গে বায়ুনালীর মুখ আবরক বা আলজিভের স্থান। এবার আসি আমরা দাঁত। দুই ঠোঁটের পেছনেই দুই পাটি দাঁতের অবস্থান, এটি আমরা সবাই জানি। সামনের দাঁতগুলো ধ্বনি উৎপাদনে সহায়তা করে, সম্মুখ দাঁত যেগুলি আমাদের। আর দাঁতের মাড়ি, মূলত মাড়ির যে ওইটাকে বলি আমরা দন্তমূল, মাড়ি যেটা। আর দন্তমূলের সামান্য পেছনে তালুর আরম্ভ। দন্তমূলের সামান্য পেছনে, দন্তমূল কোনটাকে বলি? মাড়িকে। দন্তমূলের সামান্য পেছনে রয়েছে পশ্চাৎ দন্তমূল, যেটা জিহ্বার উপরের পাটি দাঁতের পশ্চাৎ ভাগে অথবা জিহ্বার উপরে, জিভের উপরে দাঁতের পশ্চাৎ ভাগে অথবা উপর বা নিচের পাটি দাঁতের সঙ্গে স্পর্শ করলে দন্তধ্বনির সৃষ্টি হয়। তাহলে আমাদের এই বাক প্রত্যঙ্গগুলির ব্যবহার আমরা জানলাম। এবার আছে শেষে ঠোঁট, লিপস। যেমন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট এবং নিচের ঠোঁটের প্রয়োজন। উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটোরই প্রয়োজন হয়। নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে ওষ্ঠধ্বনি বলে। ওষ্ঠধ্বনিগুলি আমরা আগে পড়েছি। আর নিচের ঠোঁটের উপরের ঠোঁটের সঙ্গে মিলে দুই ঠোঁটের উচ্চারণে যেটি স্পর্শ হয় ওটি হলো দন্তষ্ঠ বলে, এটাকে দন্তষ্ঠ ধ্বনির সৃষ্টি হয়। যেমন দুই ঠোঁটের সঙ্গে মিলে আমরা প, ওষ্ঠ বর্ণ যেগুলি প, প, ফ, ব, ভ, ম, এগুলি আমরা আগে পড়েছি ঠোঁটের ইয়ে। তো আমরা কি দেখলাম যে বাক প্রত্যঙ্গের সাহায্যে আমরা যে ধ্বনি উচ্চারণ করি তা প্রধানত দু প্রকার। সেটি কি? যেটি আমরা আগে পড়ে এসেছি, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। সাধারণভাবে বলা যেতে পারে যে ধ্বনি উৎপাদনে বাতাস গণনালী ও মুখের ভেতর দিয়ে বের হয়ে যাওয়ার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে আমরা বলি কি? স্বরধ্বনি। আর ফুসফুস তাড়িত বাতাস গণনালী মুখের ভেতর ঠোঁটের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যে বর্ণ, যে ধ্বনি উচ্চারণ হয় সেটি হলো ব্যঞ্জন ধ্বনি। এটি আমরা আগে আবার পড়ে এসেছি। বাক প্রত্যঙ্গের বেলায় আমরা একটু আবার বললাম, স্মরণ করিয়ে দিলাম এই কারণে যে আমরা যেহেতু বাক প্রত্যঙ্গগুলি এখন আমরা আলোচনা করলাম সেই কারণে। তাহলে আমরা এবার ওষ্ঠধ্বনি আমরা কি পড়েছিলাম মনে আছে সবার? ওষ্ঠধ্বনি, ধ্বনির ব্যবহার আমরা পড়েছি এর আগে। এবার আমরা কিছু ব্যায়াম যেটি খুবই জরুরি করা, সেটি হলো ঠোঁটের ব্যায়াম। ঠোঁটের ব্যায়াম, কিছু জিভের ব্যায়াম রয়েছে, ঠোঁটের ব্যায়াম রয়েছে, যেগুলি আবৃত্তি করার জন্য খুবই প্রয়োজন। সে ব্যায়ামের বিষয়গুলি এবার আমরা দেখি। সেটি হলো এক নম্বরে আমরা ধরি জিভকে মুখের বাইরে এনে টান টান শোয়ানো অবস্থায় ভাষাবিদ বনেনী সংবাদ দেখেছে, জানালে খুশি হব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন জিভের ব্যায়াম, যেটি জিভের ব্যায়াম, জিভকে মুখের বাইরে এনে, মুখের বাইরে জিভ নিয়ে এসে টান টান শোয়ানো অবস্থায় রাখুন। এবার জিভের ডগাটিকে উপরের দিকে তুলুন, টান টান। এবার উপরের দিকে
উপরের দিকে তুলুন এবং আস্তে আস্তে পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করুন। জিভটি এই ব্যায়ামটি যখন আপনি করবেন তখন খেয়াল রাখতে হবে জিভটি যেন ভেতরের দিকে না চলে যায়। আমি আবার বলছি ১ নাম্বার ব্যায়াম, জিভকে মুখের বাইরে এনে টান টান শোয়ানো অবস্থায় রাখুন। এবার জিভের ডগাটিকে উপরের দিকে তুলুন এবং আস্তে আস্তে পেছনের দিকে বাঁকাবার চেষ্টা করুন। হ্যাঁ, মনে রাখবেন যে জিভটি যেন ভেতরের দিকে চলে না যায়। এবার ২ নাম্বার ব্যায়ামটা হলো জিভের পুরো অংশ মুখে খুলে আপনি জিভের পুরো অংশ মুখ খুলে বাইরে বের করে আনুন। জিভের পুরো অংশ মুখ খুলে আপনি বাহিরে নিয়ে আসুন এবং শোয়ানো অবস্থায় একবার ডান দিকে নিন, একবার বাম দিকে নিন। ২ নাম্বার ব্যায়াম কি জিভের? আপনি জিভের পুরো অংশ বাইরে নিয়ে আসুন যতটা আনা যায়। জিভের পুরো অংশ বাহিরে নিয়ে আসুন এবং আপনি এটিকে ওই বাহিরে আনা অবস্থায় একদিকে একবার ডান দিকে নিন, একবার বাম দিকে নিন। হ্যাঁ, একবার ডান দিকে, একবার বাম দিকে নিন। এবার ৩ নাম্বার, জিভের ডগাটিকে মানে জিভের আগাটিকে লম্বালম্বি কোনাকুনিভাবে পর্যায়ক্রমে উপরে ও নিচের দাঁতে স্পর্শ করান। কি করবেন? ৩ নাম্বার, জিভের ডগাটিকে লম্বালম্বি কোনাকুনিভাবে পর্যায়ক্রমে উপরে ও নিচে দাঁত স্পর্শ করান। এই যে আমি বলছি এই প্রতিটি আপনাকে প্রতিটি ব্যায়ামই আপনাকে ৫ বার থেকে ১০ বার করে করতে হবে। হ্যাঁ, ৫ থেকে ১০ বার করে আপনাকে এটি করতে হবে। তারপরে আছে ৪ নাম্বারে আসেন, মুখের ভেতরে জিভটিকে যথাসম্ভব উল্টিয়ে পিছনের দিকে নিয়ে যান। যতটা উল্টানো যায়, মুখের ভেতরে যতটা উল্টানো যায়, উল্টিয়ে পেছনের দিকে নিয়ে যেতে হবে। এগুলো হলো জিভের ব্যায়াম। জিভের নিচে দাঁতের পাটির দাঁতের জিভের নিচের দাঁতের পাটির উপর দিয়ে ঠোঁটের ভেতর বেশ কয়েকবার জোরে জোরে চাপ দিতে থাকুন। জিভকে মুখের ভেতরে এবং বাইরে গোলাকার করে প্রথমে ধীর গতিতে পরে দ্রুত গতিতে ঘোরান। এরকম। এগুলি হলো জিভের ব্যায়াম। আমি আজকে জিভের ব্যায়াম দিলাম আপনাকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা দিয়েছি। হ্যাঁ, এই ৮টা আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের তপন খান উনি ২টি বিষয় জানতে চেয়েছেন। হ্যাঁ, তো আমি ওনার ১ম এ উনি জানতে চেয়েছিলেন যে মূলত আম ১ম প্রশ্নটা কি ছিল? ভাষাবিদ পণিনি সম্বন্ধে কিছু জানালে খুশি হব। ভাষাবিদ পণিনি। আচ্ছা, উনি তো একজন বিদেশি আ ভাষাবিদ। উনি ছিলেন জার্ম উনি ছিলেন মূলত জার্মান পণ্ডিত। হ্যাঁ, জার্মানি একজন পণ্ডিত ছিলেন। তো ভাষাবিদ পণিনির আসলে উনি
একজন গবেষক ছিলেন, ব্যাকরণবিদ ছিলেন। এটি উনি খ্রিস্টপূর্ব চতুর্থ চতুর্থ শতাব্দীর মধ্যভাগে, চতুর্থ হ্যাঁ চতুর্থ শতাব্দীর মধ্যভাগে লাহোর পেশোয়ার অঞ্চলে সালাতুর গ্রামে জন্মগ্রহণ করেন পণিনি, বিখ্যাত পণিনি ব্যাকরণবিদ। ব্যাকরণিক গ্রন্থে তিনি তার প্রায় 4000 ব্যাকরণ শুদ্ধ লিপিবদ্ধ করেন। ব্যাকরণের যে সূত্র সেটি হলো এসিটা ছাড়ো, এসিটা অন করো। উনি ব্যাকরণের যে সূত্র, এটি উনি 4000 সূত্র লিপিবদ্ধ করেন ওনার বইয়ে। পাশ্চাত্যের যে পণ্ডিতরা ও পণিনির জ্ঞানের যে জ্ঞান সেটি নিয়ে অনেক গবেষণা করেন। হ্যাঁ, পণিনি মূলত ওনার পারিবারিক নাম। পণিনি ছিলেন একজন ভারতীয় সংস্কৃত ব্যাকরণবিদ। তিনি চতুর্থ শতাব্দীতে গান্ধার রাজ্যের পুষ্কলাবতী নগরীতে থাকতেন আর কি। আমি যতদূর জানি, পণিনি ছিলেন আর কি, পণিনির সম্পর্কে আমি যতটুকু জানি তিনি ছিলেন পাশ্চাত্যের জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার ও আইবার মানে মনে করতেন যে পণিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে জীবিত ছিলেন এবং তিনি বর্ষ নামক আচার্যের নিকট থেকে ব্যাকরণ শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তিনি তিনি ইন্দ্রদত্ত এবং ব্যাকরণ গ্রহণ করেছিলেন, শিক্ষা গ্রহণ করেছিলেন বর্ষ নামক আচার্যের নিকট। এবং ইন্দ্রদত্ত এবং ব্যারি, এই দুজন ছিলেন ওনার সহপাঠী ছিলেন বা কেউ কেউ বলেন যে ওনার সমবয়সী ছিলেন, কেউ কেউ কোনো জায়গায় লেখা আছে যে ওনারা সহপাঠী ছিলেন আর কি। সংস্কৃতে ব্যাকরণ গ্রন্থের জন্য তিনি মূলত বিখ্যাত। পড়িনি সংস্কৃতের যে ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য তিনি তার সংস্কৃতি গ্রন্থে প্রায় 4000 নিয়ম, কেউ একেবারে 4000 সঠিক না, 3959টি প্রকারান্তরে কেউ বলেন 4000 নিয়ম অন্তর্ভুক্ত করেছিলেন। এবং এই যে গ্রন্থটি, এটি বৈদিক ধর্মের প্রামাণ্য সহায়ক গ্রন্থ বা বেদাঙ্গ বলা চলে। ব্যাকরণ শাখার মূলত মূল গ্রন্থ এটি এবং এই গ্রন্থের অধ্যায় সংখ্যা 8 এবং সূত্র সংখ্যা 3863টি। এই গ্রন্থে এই ব্যাকরণ গ্রন্থে যে বিষয়গুলি রয়েছে, প্রতি অধ্যায়ে যে পণিনির লেখা যে গ্রন্থ, এটি প্রতিটি অধ্যায়ে 4টি পাদ বা চরণ রয়েছে এবং এই গ্রন্থে সন্ধি, সুবন্ত, কৃদন্ত, অনাদি, আখ্যাত, নিপাত, উপসংখ্যান, স্বরবিধি এবং শিক্ষা প্রভৃতি ব্যাকরণের সমগ্র বিষয় স্থান পেয়েছে। ব্যাকরণ নিয়ে যদি কেউ আসলে পড়তে চান এবং ব্যাকরণবিদ যদি কেউ হতে চান, তাকে পণিনিকে জানতে হবে, পণিনির কাছেই যেতে হবে এবং পণিনিকে না জানলে ব্যাকরণবিদ হওয়া আসলে যাবে না। মূল ব্যাকরণবিদ হতে গেলে
পণিনির কাছে যেতেই হবে। হ্যাঁ, পণিনির ব্যাকরণ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও সৃষ্টিশীল ভাষাবিজ্ঞানের প্রাচীনতম যে গ্রন্থ রয়েছে, গ্রন্থগুলির সঙ্গে পণিনির ইতিহাসের ব্যাকরণের ইতিহাসের সূচনা, পণিনির যে বিজ্ঞানসম্মত ব্যাকরণ তত্ত্ব এবং পণিনির যে সংস্কৃতের যে সূচনা, এটি তার বই আপনি যদি না পড়েন তাহলে এটি জানা যাবে না। এটি মূলত আমি যে প্রাথমিক যে তথ্য এটুকুন আমি দিলাম, যে পণিনিকে, তবে গবেষকরা একটা বিষয় নিশ্চিত করেছেন যে পণিনির জীবনকালে যে পণিনির জন্মস্থান এবং পণিনির যে গবেষণা, এগুলি নিয়ে যে পণ্ডিতদের পূর্বপুরুষের মানে পূর্ব পণিনির যে পূর্বপুরুষরা ছিলেন, তারা পণিনির জন্মস্থান নিয়েও বিভিন্ন এক এক বইয়ে এক এক কথা বলেছেন। যে কেউ কেউ বলছেন পণিনির জন্ম পাকিস্তানের লাহোরে, কেউ বলেছেন পণিনির জন্ম পাটলিতে আছে, কেউ বলেছেন ভারতে। মূলত পণিনি ছিলেন একজন ব্রাহ্মণ ছিলেন এবং তিনি পাহাড়ের পণিনি ছিলেন ব্রাহ্মণ এবং একজন ঋষির সন্তান। মূলত পণি এবং পাণিনি একটি গোত্রের নাম মূলত। হ্যাঁ, পণি বা পানিন একটি গোত্রের নাম এবং পনির একটি গোষ্ঠীও পাওয়া যায় তখন ওখানে, এবং ধারণা করা হয় যে সেই যে গোত্র বা গোষ্ঠী, এটি থেকেই তার নাম হয় পণিনি। পণিনির অবশ্য আরো একটি নাম আছে, যেটি একটু মনে করতে হবে আমার। পণিনির আরেকটি নাম রয়েছে, সেটি আচ্ছা মনে পড়েছে, সলঙ্ক ছিল তার আরেকটি নাম। এবং সেই তাকে শালাঙ্কিও বলতো কেউ কেউ পণিনিকে। পণিনির মা ছিলেন রেসিয়ান এবং তার পণিনির মায়ের নাম ছিল দাক্ষী, এবং সেই জন্য তাকে কেউ কেউ দাক্ষীপুত্র বলতো। এই তো পণিনির বিষয় আমার এইটুকুনি আর কি জানা আছে, যেটুকুন আমার প্রাথমিক ধারণা আছে আমি সেটুকুই আপনাকে জানালাম। আর পণিনির ব্যাকরণ, উনি মূলত একজন ব্যাকরণবিদ। তো পণিনিকে জানতে হলে পণিনির ব্যাকরণ আপনাকে পড়তে হবে, পণিনির যে ব্যাকরণ বই সেগুলি পড়তে হবে, তাহলে পণিনির সম্পর্কে আপনার সব বিস্তারিত জ্ঞান লাভ হবে। ধন্যবাদ তপন খান আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আজ প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। তো অনুষ্ঠানের অন্ত্যেষ্টি এবং রস্বইয়ের উচ্চারণ একটু, আচ্ছা এটি আমি আগামী ক্লাসে আপনাকে করব। অনুষ্ঠানের প্রায় আমরা শেষের দিকে, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। আমরা একটি কবিতায় চলে যাচ্ছি। সেটি হলো, যেহেতু আমি আজকে কবিতার মাঝখানে কয়েকবার কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি দিয়ে উদাহরণ দিয়েছিলাম কয়েকটি জায়গায় কবিতা নির্মাণের বিষয়, সেহেতু আমি কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি আবৃত্তি করছি। যারা এটি শিখতে চায়, জানতে চায়, এখান থেকে জেনে নেবে। কুলি মজুর, কাজী নজরুল ইসলাম। এটির মধ্যে অনেক ভেরিয়েশন আছে, অনেক যারা আবৃত্তি করবে তারা আবৃত্তি করতে চায় তারা জানতে পারবে। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিরের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে
কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চোপড়াও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানি, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবন গাইতি চালায়ে, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র, অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার, পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত, পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত, কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত, আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে, হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো, এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজই মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। এই কবিতাটি পড়লাম এই কারণেই যে এই কবিতাটিতে এত ভেরিয়েশন আছে, এখানে প্রতি লাইনে কারুকাজ আছে, প্রতি লাইনে কণ্ঠের কাজ আছে। এবং এই কবিতাটি যে আবৃত্তি করতে হলে অনেকটা প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি এই কবিতাটি পড়তে হবে। এবং এই কবিতাটিতে প্রতিটা লাইনেই আপনার কণ্ঠের কারুকাজ রয়েছে। আপনাকে সহজ কবিতা যেমন পড়তে হবে, এটি একটি কঠিন, নজরুলের কুলিমজুর কবিতাটিকে একটি কঠিন কবিতার মধ্যে ধরা হয়। তো এই কঠিন কবিতাটি আজকে আমি পড়লাম এই কারণেই যে এই কবিতাটি আপনারা যারা আবৃত্তি করতে চান তারা এটি অনেক ভেরিয়েশন করে আবৃত্তি করতে পারবেন, এবং এটি আপনার জন্য, আপনি যত বেশি কঠিন বিষয়কে সহজ করে আনতে পারবেন, এটি আপনার জন্য চ্যালেঞ্জ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আগামী ক্লাসে হয়তো দেখা হবে। শুভরাত্রি।